আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা একজন মানুষকে পেয়েছি, আমি যাকে বলতে চাই একাই 100, এবং যাকে নিয়ে সম্প্রতি খবরের কাগজেও নানা রকমের খবর হয়েছে, বাংলাদেশের ইন্টারেস্ট আছে। তিনি বাঙালি, প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স শেষ করে জার্নালিজমে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যার সাংবাদিকতার ইতিহাসের একটি যোগসূত্র রয়েছে। তিনি এম জে আকবর, পুরো নামটি মোবাশ্বের জাভেদ আকবর। তিনি বিজেপির স্পোকসম্যান, ঢাকায় এসেছেন ব্যক্তিগত কাজে। আমরা তাকে পেয়েছি, তার সঙ্গে আলাপচারিতায় থাকবো নিউজ আওয়ার এক্সট্রার পুরোটা জুড়ে। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই তো আপনি গত 1 সেপ্টেম্বর থেকে ঢাকায় আছেন, কিন্তু গতকাল আপনি আমাদের অনেকগুলো খবরের কাগজের খবরের শিরোনাম হয়েছেন। আপনি সেটা আমি জানি না কি খবরের। আচ্ছা, আমি বলতে পারি যে আপনি আছেন, আপনি এখানে পলিটিশিয়ানদের সাথে কথা বলছেন, এবং এরকম একটি খবর হয়েছে যে মার্কিন সরকার চাচ্ছে না বর্তমান সরকার ক্ষমতায় থাকুক, এবং সেটার জন্য ভারতের একটু সহযোগিতা দরকার। এবং আপনি যেহেতু একজন সাংবাদিক, একজন লেখক, খুবই প্রভাবশালী রাজনীতিবিদ, বিজেপির একজন স্পোকসম্যান হিসেবে আপনি এখানে একটু কাজ করছেন। এটা কি আপনি খবর বলেন না? আমি খবর বলবো না, আমি এটা কোট করছি আর কি। না, যেহেতু আমি রুমার এসব মানে এটা আমরা, আপনিও ভালো জার্নালিস্ট, আপনি জানেন যে সবকিছু যে লেখা হয় বা বলা হয় খবর হয় না, এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। আমি এখানে এসেছি অন এ লিসনিং ব্রিফ। ন্যাচারালি আমি সবার সাথে আমরা যোগাযোগ করছি, সবার সাথে। একটা জিনিস আপনাকে বলি, আমাদের গভর্নমেন্টের অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল নীতি, আমরা কোনো দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে ইন্টারফেয়ার করি না, আর না করতেও চাই না। বাংলাদেশের যে সরকার আছে সেটা বাংলাদেশি ভোটের উপরে নির্ভর। আমরা কে? এখানে যা ভোটার চাইবে সেটা হবে। আর আমি তো একেবারে মানে মনে করি যে এইসব কথাটা ইররেলেভেন্ট, আউটডেটেড। কোথায় থেকে এখনো ওঠে এসব। মানে আপনি কি বিব্রত হয়েছেন এই খবরে? বিব্রত না, মানে ফ্রি প্রেসের অনেক কিছু। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই কখনো না কখনো এরকম লিখেছেন যে সর্ববই মিথ্যা, এরকম, তাই তো? সেটার শিকার কি হলেন বাংলাদেশে এসে, নাকি আরো অনেকবার ভাগ্যে এরকম জুটেছে? আমি মাঝে মাঝে কয়েকটা ফ্রিঞ্জ জার্নালিস্ট থাকে যারা যা ইচ্ছে লেখে, বাট ইটস পার্ট অফ দ্য ফ্রিডম অফ প্রেস সিনড্রোম। কি করা যায়? কিন্তু এটা অ্যাবসলিউটলি সত্যি নয়। মানে না, রিউমারের সঙ্গে আমেরিকার নামটা কেন এলো এবং সেটা আমি জানি না। হয়তো হ্যাঁ, আমি শুনেছি কয়েকটা জার্নালিস্টের খুব ইমাজিনেশন খুব একটু সাংঘাতিক, তো হয়তো উনি খুব ইমাজিনেটিভ জার্নালিস্ট হবেন। কিন্তু আপনাকে আমরা খুব ভালো জার্নালিস্ট এবং রাইটার হিসেবে জানি। সেই ফিকশনটাকে কি বা ট্রুথটাকেও কি এটাকে মানে এটাকে টপল করে ফেলেছে যে এই ইমাজিনেশন, সেটা মনে হচ্ছে? আমি দর্শকদেরকে বলছি যে আমরা আসলে এম জে আকবর সম্পর্কে খুব বিস্তারিত বর্ণনা দিতে গেলে আমার এই অনুষ্ঠানের 1 ঘন্টা সময় শেষ হবে। বিচিত্রতার জীবন শুরু করেছেন 1971 সালে। আমাদের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তার সাংবাদিকতার ইতিহাসের একটি যোগসূত্র আছে। তিনি ট্রেনি রিপোর্টার হিসেবে যখন শুরু করেছেন, তখন বাংলাদেশ নামের একটি দেশ রচিত হচ্ছে বিশ্বের মানচিত্রে। সেরকম একজন মানুষ সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করেছেন। তারপরে অনেক বড় বড় পত্রিকায় তিনি বড় বড় পদে ছিলেন, নিজে পত্রিকা করেছেন, লিখছেন ক্রমাগত। এবং সবচেয়ে বাংলাদেশের মানুষের জন্য আগ্রহের বিষয় যিনি, উনি এম জে আকবর 1989 থেকে কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং রাজীব গান্ধীর স্পোকসম্যান হিসেবে কাজ করেছেন। সেই রাজীব গান্ধীর স্পোকসম্যান এখন ভারতীয় জনতা পার্টি বিজেপির স্পোকসম্যান হিসেবে কাজ করছেন। আমি আসলে এই ট্রান্সফরমেশনটার একটু কথা শুনতে চাই, কিভাবে? দেখুন, দেশটা আমাদের অনেক পাল্টে গেছে, আর যে সময় যা স্থিতি ছিল সেটা অনেকটা পাল্টে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, সবচেয়ে মূল কথা হচ্ছে যে লোকেরা জানতো না নরেন্দ্র মোদীর ক্যারেক্টার কি, নরেন্দ্র মোদীর ফিলসফি কি, নরেন্দ্র মোদী। আর ওটা জেনে আমি খুব একটা ওনাকে চিনতাম আগে ইলেকশনের
অনেক আগে চিনতাম, কথাও হচ্ছিল। আর ওনার যে আমি ড্রাইভ দেখলাম যে একটা ভারতকে, একটা আমাদের দেশকে একটা মডার্ন দেশ করতে চান, একটা প্রসপারাস দেশ করতে চান। লোকেরা জানে না, কেননা ওনারও সম্বন্ধে অনেক বাজে বাজে কথা লেখা হয়, লোকেরা জানে না যে উনি ওনার জন্যে সবচেয়ে বড় যে অবজেক্টিভ এখন, সব কিছু ছেড়ে সবচেয়ে বড় যে অবজেক্টিভ, যে ভারতের থেকে পভার্টি, কি বলবো পভার্টিকে বাংলায়, দারিদ্র, হ্যাঁ দারিদ্র, যে ওটাকে শেষ করতে চান। ওনার জন্য সবচেয়ে, ওনার মাত্র আইডিওলজিক্যাল একটা ব্যাপার না, উনি নিজে, ওনার মা বাড়িতে উনি কি বলবো মানে কাজ করতেন, মানে সাফ করতেন এসব যে হয়। আর ওকে উনি জানেন যে ওই বাড়িতে কাজ করে মা খেতে দিত। উনি 10 বছরের বয়সে রেলওয়ে স্টেশনে গিয়ে চা বিক্রি করে বেঁচেছেন। উনি জানেন যখন লাল কিলা থেকে যে কোনো প্রধানমন্ত্রী সাহস হয়নি মতলব যে এইসব কথা বলার, উনি বললেন যে এই দেশে যদি মহিলার আমরা সেলফ রেসপেক্ট দেখতে চাই, তো অন্তত আমরা টয়লেট বানাতে পারি না সবার জন্য। কত বড় কথা বললেন, ডিগনিটি, ইটস এ কোয়েশ্চেন অফ ডিগনিটি। তো মহিলার কোনোদিন ভেতরে তুমি দেখেছো? ওনার নিশ্চয়ই মায়ের ভেতরটা, মায়ের কথা মনে পড়ছে কোথাও না কোথাও তো ওনার। আচ্ছা, আপনি নরেন্দ্র মোদীর এই ক্যারিশমাতে মুগ্ধ হয়ে, ওই ক্যারিশমা কথাটা না, আমরা অনেক কিছু অনেক লোককে দেখেছি। আচ্ছা, উনি অ্যাবসলিউটলি সিঙ্গেল মাইন্ডেড যে দেশটাকে, আর যখন উনি ডেভেলপমেন্টের কথা বলেন, প্রায় বলেন যে ডেভেলপমেন্ট ফর অল মানে ইনক্লুডিং মুসলিমস। আমি স্পষ্ট বলছি, আই এম নট হাইডিং এনিথিং, যে উনি বারবার ইলেকশনে ক্যাম্পেইনে যে বললেন যে আমি মুসলমান, যে ভারতীয় মুসলমান দেখতে চাই যে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার। আচ্ছা, ইন্সপিরেশনাল ব্যাপার। বলছেন যে চাকরি দেব, এডুকেশন দেব। আর আমরা খুব টায়ার্ড এই পুরনো পলিটিক্স অফ কমিউনালিজম থেকে। উই ওয়ান্ট পলিটিক্স অফ প্রোগ্রেস আর পলিটিক্স অফ প্রসপেরিটি। স্যার, আপনি বললেন আপনি টায়ার্ড, কিন্তু 1989 থেকে আপনি রাজীব গান্ধীর সঙ্গে ছিলেন এবং অনেক দিন ছিলেন। না, আমি কংগ্রেস থেকে আমি কংগ্রেস থেকে রিজাইন করি 1992 তে। কেননা আমি মনে করি আমার বিশ্বাস যে আপনি রাজনীতি আর জার্নালিজম দুটো করতে পারেন। যখন আপনি রাজনীতি করবেন, আপনি জার্নালিজমের এডিটর থাকার কোনো অধিকার নেই, কোনো মরাল অধিকার নেই, এমনি তো থাকতে পারেন। মানে রাজনীতি করার পরে আবারও জার্নালিজমে যাওয়া যায়। জার্নালিজমে তো অনেক সময় আমরা বলি যে এজেন্ডা থাকে, ইত্যাদি থাকে। যখন একটি রাজনৈতিক দলের টিকিট আপনি নিয়ে নিয়েছেন, পার্লামেন্টারিয়ান হিসেবে কাজ করেছেন, মেম্বারশিপ নিয়ে নিয়েছেন, এবং তারপরে আবারও জার্নালিস্ট হিসেবে কি আপনার সেই নিউট্রালিটি, সেই ইমেজটা কি ফেরত পাওয়া সম্ভব? আপনাকে আপনার কাজের ধর্মটা বুঝতে হয়। যখন আমি জার্নালিস্ট তখন আমি নিউট্রাল। আচ্ছা, মানে আপনার আমার কোনো এর মধ্যে সমস্যা হয়নি? আপনার রিডাররা আপনাকে প্রশ্ন তোলেনি? আপনার রিডাররা প্রশ্ন করলে কিন্তু আমার কাগজে করতাম চলতো না। আচ্ছা, সিম্পল অ্যাজ দ্যাট। তো আপনাকে সবসময় করতে হয়। আর যখন জার্নালিজম করবি তখন জার্নালিজম করবো। যদি জার্নালিজম ছেড়ে, আবার তো 20 বছর হয়ে গেল, তো আবার 20 বছর হয়ে গেল, তারপরে যখন এখন রাজনীতিতে রাজনীতির কাজ। আচ্ছা স্যার, যদি মানে এটা এমজে আকবর না হতো, যে যিনি রাজীব গান্ধীর সঙ্গে খুব পার্সোনালি সম্পর্কিত ছিলেন, স্পোকসম্যান ছিলেন আপনার কংগ্রেসের, তারপর আবার ব্যাক টু জার্নালিজম, আবার এবার মানে এই মার্চে 2014 মার্চে আপনি একেবারে ঘোষণা করে বিজেপিতে করেছেন বারবার। স্যার, আমি বলছি যে এটা যদি এমজে আকবর না হয়ে যদি একজন এবিসিডি হতো, তাহলে নিশ্চয়ই আমরা সাংবাদিক এমজে আকবরও এটার একটা ক্রিটিক্যাল কোশ্চেন করতো যে হয়তো মোদি জিততে যাচ্ছে বা উইনিং দলের দিকেই যাচ্ছে, অনেকটা সুবিধাবাদী এরকম ধরনের বাক্য উচ্চারিত হতো সেই এবিসিডি নামটার পিছনে, মেবি মুন্নি শাহ হলেও। আপনি কি সেটা ফেস করেছেন? আপনি তো কভার করলেন ইলেকশনটা। করেছি। হ্যাঁ, আপনি কি শুনছিলেন দিল্লিতে? আপনার সম্পর্কে? না, আমার সম্পর্কে না, আমার সম্পর্কে তো ইটস ইররিলেভেন্ট থিং। হ্যাঁ, আমি শুনেছি যে মোদি জিতবে, মোদির জোয়ার এসছে, তো সেই জোয়ারের কারণে এমজে আকবর সেই জোয়ারে আগেই যোগ দিয়েছে কিনা? আমরা যখন ছিলাম তখন কেউ 160 দিচ্ছিল,
হ্যাঁ, কি 200 সিটের বেশি। হ্যাঁ, 270 সেই ম্যাজিক জায়গায় কারোই সাহস তবে- ছিল না। আচ্ছা, আর যে কনভেনশনাল উইজডম ছিল, যে উনি তারপরে 200 সিট পেয়েও প্রধানমন্ত্রী হতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, নানা তো- রকমের তো সমীকরণ এইসব ছিল। মানে দিজ আর ইররেলেভেন্ট প্রশ্ন। আমি এখানে এসেছি ইন অর্ডার টু হেল্প ফস্টার আমাদের দেশের মধ্যে, দুটো দেশের মধ্যে, আচ্ছা, যে আমাদের যে এখন আপনি দেখছেন যে এখন নরেন্দ্র মোদী জাপান গেছেন, আবার জাপানের পরে চীনের প্রেসিডেন্ট দিল্লিতে আসছেন, যে একটা ফরেন পলিসি ওনার একটা শেপ নিচ্ছে, একটা আগে দিকে বাড়ছে। আর ওই ফরেন পলিসি এখানে যখন আমাদের ফরেন মিনিস্টার সুষমা স্বরাজজি এসেছিলেন, উনি স্পষ্ট বলে দিলেন লুক ইস্ট। কিন্তু লুক ইস্ট যখন বলে দিলেন, আমরা যখন পূর্ব দেখি, প্রথম দেশ কিন্তু বাংলাদেশ। আচ্ছা, তো আমরা তো মানে সব সময় বাংলাদেশের সাথে খুব ভালো রিলেশন চাই, আমরা জানি। আর প্রত্যেক আমার পার্টিকুলারলি আমাদের প্রধানমন্ত্রী উনি সব সময় বলেন এই কথাটা, যে দেখো সাউথ এশিয়ার মধ্যে যত পুয়ার আছে, যত গরিব আছে, দুনিয়ার কোথাও নেই। আমরা যদি কোঅপারেট করি, আমাদের যদি একসাথে একটা ইকোনমিক কোঅপারেশন করি, আমরা এই যে সাপ বলবো, এই যে সাপটা আমরা মেটাতে পারি, আমাদের নিজের জীবনে মেটাতে পারি, কিন্তু ঝগড়া করে আমরা মেটাতে পারবো। স্যার, যেটা হলো যে নরেন্দ্র মোদীর তো একটা খুব নেগেটিভ ইমেজ উনি পার করে এসেছেন, একেবারে যাকে বলা হতো বুচার অফ গুজরাট। দেখুন, সেখান থেকে একেবারে এরকম ভিক্টরি। শুনুন, যে এই যে 10 বছরে কংগ্রেস যে সরকার ছিল, সোনিয়া গান্ধীর সরকার ছিল, সব কিছু করলো, ব্যবহার করলো, পুলিশকে ব্যবহার করলো, আমি কি বলবো, অনেক জায়গায় পুলিশকে ব্যবহার করলো, কোর্টকে ব্যবহার করলো, চেষ্টা করলো, ব্যবহার করলো মানে চেষ্টা করলো, পুলিশকে তো ব্যবহারই করলো, বিউরোক্রেসিকে ব্যবহার করলো, মানে কি বলবো, ঝুট দলিলের ব্যবহার করলো। 10 বছরে কিন্তু সুপ্রিম কোর্ট ভিন্ডিকেট করেন সবকিছু, মানে উনি চেষ্টা করলেন। যখন বোঝা গেল যে হি ইজ নট পার্সোনালি রেসপন্সিবল, যে একটা ঘটনা ঘটেছে, তো কংগ্রেসের সময় ঘটনা ওরকম ঘটেনি। আচ্ছা, আমি তো 100 আপনাকে জানিয়ে দেবো, আমি নিজে রিপোর্ট করেছি, আপনি দেখেছেন। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনি কোনো একটা পার্সোনাল রেসপন্সিবিলিটির সাথে যেতে পারেন না। একটা ন্যাচুরালি গভর্নমেন্টের ওখানে থাকা উচিত ছিল ওটা, কিন্তু 24 ঘন্টা আর্মি নিয়ে এসছে, আটকে দিয়েছে, এন শোনা। তারপরে 10 বছর একটা ওখানে রাইট হয়নি। আপনি বলবেন সেকুলারিজম, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের বেঙ্গলে, পশ্চিম বাংলায় 28% মুসলিম পপুলেশন, ঠিক আছে, 28%। গভর্নমেন্টে কত? আর ওখানে সব তো, যে মানে আমি 47 থেকে দেখছি, সব গভর্নমেন্ট তো ওখানে নিজেকে সেকুলার বলে। চাকরি কত মাইনরিটিসকে ওখানে? 2%। 2% কম। এই মোদির গুজরাটে 10 বছরে মুসলমানের পপুলেশন 7%, চাকরি কত? 6%। তো আমরা তো গ্রাউন্ড লেভেল রিয়ালিটি দেখছি। আচ্ছা, আমরা গ্রাউন্ড লেভেল রিয়ালিটি দেখছি। আমরা এই গুজব আর অ্যালিগেশনে আমি যেতে চাই না। স্যার, অনেক একটু আপনার ব্যক্তিগত গল্প শুনতে চেয়েছিলাম। আমি জানি না, ব্যক্তিগত গল্পের চেয়ে এখন বোধহয় পলিটিক্যাল গল্পটাই আমাদের দর্শকরা অনেক বেশি খুব আগ্রহ নিয়ে শুনবে। যাই হোক, একটু ছোট্ট করে থামাবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি।